আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি রিয়াজ রাজের লেখা জিনের খাটিয়া গল্পের ৮ নাম্বার পর্ব। কিন্তু মূল কথা হচ্ছে এখান থেকে ভেগে যাওয়া। এই স্থানটাই হচ্ছে ভয়ানক। লুঙ্গি আর পরনে না পরে হাতে নিয়ে রমিজ মিয়া এক দৌড় লাগান বাড়ির দিকে। শীতের কুয়াশা ভেদ করে ওনার গতিবেগ প্রচুর ছিল। কুয়াশার তরল পানীয় জল মুখে লেপটে যায়, কিন্তু থেমে থাকার নাম মুখে নেই। যত জোরে পারল দৌড় দিয়েই গেল। দৌড়াতে দৌড়ে শেষে এসে তিনি বাড়িতে উপস্থিত হলেন। দরজার সামনে এসে রোকেয়া বলে এক চিৎকার দেন। ভিতর থেকে সবাই দৌড়ে এসে দেখলেন রমিজ মিয়া উলঙ্গ অবস্থায় চিৎ হয়ে শুয়ে আছে। অর্থাৎ ওনার পিঠের সাইডটা স্পষ্ট দেখা যায়। কাজের লোক জাহাঙ্গীর মিয়া দৌড়ে এসে রমিজ মিয়ার লুঙ্গিটা ঠিক করে দেন। এরপর সবাই মিলে ধরাধরি করে ওনাকে নিয়ে যান রুমে। রমিজ মিয়ার গায়ে আবার প্রচুর জ্বর। জ্ঞান হারিয়ে শুয়ে থাকলেও জ্বরে গা কেঁপে যাচ্ছে। রমিজ মিয়ার স্ত্রী রমিজ মিয়ার কপালে জলপট্টি লাগিয়ে দেন। জাহাঙ্গীর মিয়াও কিছুটা আঁচ করতে পারছেন, কারণ বাড়িতে রোকেয়া বেগম প্রায় এদের সাথে ওসব বলতো। ব্যাপারটা স্পষ্ট সবার কাছে। জাহাঙ্গীর মিয়া দেরি না করে চলে গেলেন ইমাম সাহেবকে ডাকতে। অর্ধেক রাস্তায় আসতেই জাহাঙ্গীর মিয়ার মনে হলো একজন অবয়বকে দেখা যাচ্ছে। অর্থাৎ যে পথে জাহাঙ্গীর মিয়া যাচ্ছেন সেই পথ দিয়েও কেউ তার দিকেই আসতেছে। কুয়াশার জন্য তেমন বোঝা না গেলেও জাহাঙ্গীর মিয়া অবয়বকে দেখে যাচ্ছে। মনে ঢুকে যায় ভয়, এইটা যদি জিন হয়। কিন্তু জাহাঙ্গীর মিয়ার ভয়কে কাটিয়ে উপস্থিত হলেন ইমাম সাহেব। অর্থাৎ ইমাম সাহেব নিজেই রমিজ মিয়ার বাইরের দিকে যাচ্ছেন। জাহাঙ্গীর মিয়া ইমাম সাহেবকে দেখেই বললেন, ব্যাপার কি ইমাম সাহেব, কোথায় যাচ্ছেন? ইমাম সাহেব জাহাঙ্গীর সাহেবের দিকে তাকিয়ে একটু সন্দেহভাজন চোখে তাকিয়ে বললেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি তো রমিজ মিয়ার কাছেই যাচ্ছিলাম। কাজের লোক ইমাম সাহেবের কথা শুনে বলে, আমিও আপনার কাছে যাচ্ছিলাম। সাহেবের অবস্থা খারাপ। কাজের লোকের কথা শুনে ইমাম সাহেব ধীর স্বরে বলল, আগেই জানতাম এমন কিছু হবার ভয় ছিল, আর হয়েও গেছে। চলুন রমিজ মিয়ার কাছে যাওয়া যাক। ইমাম সাহেব আর কাজের লোক চলে যান রমিজ মিয়ার বাসায়। বাড়ি এসে যখন ইমাম সাহেব রমিজ মিয়ার কাছে বসলেন, তখনই রমিজ মিয়ার জ্বর বেড়ে যায় দ্বিগুণ। ইমাম সাহেব রমিজ মিয়ার উপর কিছু একটা পরে ফু দেন। তার কিছুক্ষণ পর জ্বর ভালো না হলেও রমিজ মিয়ার জ্ঞান ফিরে আসে। অস্পষ্ট দৃষ্টান্তর হয়ে রমিজ মিয়ার চোখ খোলেন। চারপাশে ঝাপসা, যেন শরীরটা বহু ক্লান্ত। ইমাম সাহেব রমিজ মিয়াকে বলে, আপনার শরীর তেমন ভালো না, আর আপনাকে একটা সংবাদ দিতে এসেছি আমি। ইমাম সাহেবের চেহারা স্পষ্ট না দেখলেও রমিজ মিয়া ইমাম সাহেবের কণ্ঠ স্পষ্ট শুনতে পান। মুখ খুলে অস্পষ্ট স্বরে রমিজ মিয়া বললেন, কিসের সংবাদ ইমাম সাহেব? এইবার রমিজ মিয়াকে বলতে লাগলেন, গত 1 বছর আগে আপনার সাথে কি হয়েছিল সবটাই তো জানি আমি, এবং আপনাকে মুক্ত করার জন্য যা যা করার দরকার ছিল সবই করেছিলাম। এতে আমার কি সমস্যা হয়েছে সেটাও আপনি জানেন। তাছাড়া সিদ্দিক কবিরাজের পরিণতি কী হলো ওটাও জানেন। কিন্তু একটা বিষয় আমি গোপন রেখেছিলাম। কেন রেখেছি সেটাও বলি। আপনার এই সমস্যার সমাধান আপনি না করতে পারলেও সঠিক কেউ না কেউ তো আছে, তারা পারবে। এভাবে আমি খোঁজ করে যাচ্ছিলাম আপনার প্রথম বাচ্চাকে যখন তারা নিয়ে যায়, তখন হয়তো আপনি ভেবেছেন সব ঠিক হয়ে যাবে। তবে সব ঠিক হয়নি সেটা আমি জানি। যতদিন না ওই জিনদের ফাঁদে অন্য কেউ পা দিবে, মানে খাটিয়াসহ নিয়ে গিয়ে কবর ঘুরে পুরস্কার না নিবে, ততদিন এই জিন আপনাদের উপর নজর রাখবে। অবশেষে আমি খোঁজ পেয়েছি একজনের, আর এসে দেখি আপনি আগে থেকেই আহত। ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়া আবার বললেন, নাম কি সেই তান্ত্রিকের? ইমাম সাহেব মুচকি এসে বললেন, তান্ত্রিক আবির। ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়া আবার চোখ বন্ধ করতে করতে বললেন, ঠিক আছে, সেই কবিরাজকে আগামীকাল সকালে আসতে বলুন, যত টাকা লাগে আমি দিব, কিন্তু জিনদের এই যন্ত্রণা থেকে বাঁচতে চাই। ইমাম সাহেব চলে গেলেন বাড়িতে। রমিজ মিয়া শান্ত হয়ে শুয়ে আছেন। রোকেয়া বেগম ওনার মতো করে সেবা যত্ন চালিয়ে যাচ্ছেন। রাত 2টা। ঘুমের মাঝে রমিজ মিয়ার স্বপ্নে সেই জিন আসে। কালো কুচকুচে চেহারা আর চোখ দুটি ধবধবে সাদা। রমিজ মিয়ার উদ্দেশ্যে সে গভীর স্বরে বলতে থাকে, তোর আরও একটা বাচ্চা লাগবে আমার, এরপর আমি তোকে ছেড়ে দিব, তোকে বিরক্ত করব না। তোর স্ত্রী এখন গর্ভবতী, কালকের মধ্যেই জানতে পারবে এটা। এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার 21 দিন পর বারান্দায় রেখে যাবি, আমরা নিয়ে যাব, তবে রাত 12টার পর রাখবি। আর একটা কথা, ইমাম সাহেবের জানাজা পড়ে আসিস সকালে। এতটুকু দেখে রমিজ মিয়া লাফ দিয়ে উঠে বসে। শরীর থরথর করে কাঁপছে। শ্বাসকষ্ট বেড়ে যায় দ্বিগুণ। জোরে জোরে নিঃশ্বাস নিতে চেয়েও বুকে আটকে আসছে সেটি। রোকেয়া বেগম পাশেই বসা ছিল। যদিও সেবা করতে করতে তিনি ঘুমিয়ে গিয়েছিলেন, কিন্তু রমিজ মিয়ার ছটফটানি অনুভব করতে পেরে তিনিও উঠে যান। রমিজ মিয়া না পারছে কথা বলতে, আর না পারে কিছু বুঝাতে। বুক ধরে শ্বাস নিতে নিতে তিনি আবার জ্ঞান হারায়। ভোর রাতে রমিজ মিয়া আবার উঠেন লাফ দিয়ে।
এইবার দেখতে পাই চারপাশের লোকজনের ভিড়। রমিজ মিয়ার অবস্থা শুনে পুরো এলাকার মানুষ চলে আসছে। রমিজ মিয়া শিশুবের তোয়াক্কা না করে বিছানা থেকে উঠে দৌড় দেন এবং একবার জোরে চিৎকার দিয়ে বলে, ইমাম সাহেবের বাসায় আসুন সবাই। রমিজ মিয়ার পিছন পিছন পুরো এলাকার মানুষ দৌড় লাগায়, কারো হাতে লাইট আবার কারো হাতে হারিকেন। দিক বেদিক হয়ে সবার দৌড় শুরু হয়। ইমাম সাহেবের বাড়িতে কিছুক্ষণ বাদে যখন সবাই ইমাম সাহেবের উঠোনে যায়, তখন যে দৃশ্য দেখে এটি ছিল অনেক বেদনাহত। ইমাম সাহেবের বাড়ির সামনে একটা বিশাল আম গাছ রয়েছে। সেই আম গাছের সাথে ফাঁসি দিয়ে মারা যান ইমাম সাহেব। সবাই এটি না জানলেও রমিজ মিয়া জানেন ইমাম সাহেব ফাঁসি দেয়নি, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। ইমাম সাহেবের লাশ ঝুলে থাকতে শুনে এলাকার মেম্বার সহ অনেকে চলে আসে। পুলিশে কল দিতে চাইলে রমিজ মিয়া বলেন, লাভ নেই, কোথাও কল দিবেন না কেউ, এইটা সেই জিনের কাজ। সবাই ধরে লাশ নামান, আমরা জানাজা পড়ে কবর দিব। রমিজ মিয়ার কথা ফেলে দেওয়ার সাহস কারো নেই। ইমাম সাহেবের লাশ নামিয়ে নেয় এলাকাবাসী। অন্য মসজিদের এক ইমাম এসে জানাজা সম্পূর্ণ করলে দাফন করা হয় ইমাম সাহেবকে। বাড়ি এসে রমিজ মিয়া শুনতে পায় তার স্ত্রী বমি করতে করতে জ্ঞান হারায়। রমিজ মিয়া জাহাঙ্গীর মিয়াকে বলে ও গর্ভবতী, ডাক্তার বাসায় নিয়ে আসেন, সামনে খারাপ কিছু হবে হয়তো। এ বলে রমিজ মিয়া রুমে চলে যান আর এক ভার চিন্তা নিয়ে ভাবতে থাকে, ইমাম সাহেব তো মারা গেলেন, এখন এই তান্ত্রিক আবিরকে কোথায় খুঁজবেন তিনি। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করি আমার এই পর্বটাতে একটা লাইক করে যাবেন এবং পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। আল্লাহ হাফেজ।